আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস করোনাকালীন সময় আমরা যেমন চালাচ্ছিলাম, আবার নতুন করে করোনার নতুন প্রাদুর্ভাব দেখা যাতে আমরা আবারও ক্লাস চালাতে বাধ্য হচ্ছি। অবশ্যই তোমরা ভালো আছো আশা করি, এবং তোমরা সকলেই ক্লাসের প্রস্তুতি থাকবে এবং ক্লাসগুলো দেখবে, এই আশা ব্যক্ত করেই আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আমি রীতিমতোই তোমাদেরকে গণিত পড়াচ্ছিলাম এবং গণিতের একটা অংশ, বিশেষ করে জ্যামিতি অংশটা আমি পড়াই। তোমরা জানো জ্যামিতিতে তোমাদের একটু ভীতি বেশি, এই ভীতিটা কমানোর জন্যই আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে এবং দেখবে, তাতে গণিতের যেই ভীতিটা আছে সেটা কেটে যাবে আশা করা যায়। তো আমরা জ্যামিতি পড়ানোর আগেই একটা বিশেষ উপপাদ্য নিয়ে আজকে কথা বলবো, যেটা আমাদের সিলেবাসভুক্ত এবং প্রথম সাময়িক পরীক্ষার দুইটা অংশ আমরা ভাগ করেছি। এর মধ্যে প্রথম অংশের মধ্যেই আমরা এই উপপাদ্যটা আছে, এটা আমার যতটুকু জানা আছে। তো চলো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার আগে এটার সাথে সংশ্লিষ্ট কিছু জরুরি মৌলিক বিষয় আছে, সেই মৌলিক বিষয়গুলোর উপর একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমে এইটা পড়তে গেলে তার সাথে সংশ্লিষ্ট কিছু ওয়ার্ড, কিছু কথা, কিছু মৌলিক বিষয়, সমান্তরাল সরলরেখা, তার সাথে ত্রিভুজ এবং তার নানা প্রকারের কথা নিয়ে আমরা কথা বলছি আগে। তা শোনো, প্রথমে সমান্তরাল সরলরেখা বলতেছি জিনিসটা কি। তোমরা তো জানো কোনো বিন্দু থেকে উৎপন্ন রেখা যদি সোজা সরল পথে চলে তাহলে এটাকে আমরা সরলরেখা বলি, অর্থাৎ চলন্ত বিন্দুর সোজা সরল পথকে আমরা সরলরেখা বলতে পারি। চলন্ত বিন্দুর আঁকাবাঁকা পথ যদি হয়, ঢেউ খেলানো পথ যদি হয়, তাহলে আমরা একে বক্ররেখা বলি। তো আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে সরলরেখার কথা বলবো। কোনো এক জায়গায় সরলরেখার কথা আমাদের এই প্রশ্নের কোনো এক অংশে আসছে, সমান্তরাল সরলরেখা, সমান্তরাল কথাটা আসছে। দুটি বিন্দু থেকে উৎপন্ন রেখা অথবা একাধিক বিন্দু বলতে পারো, একের অধিক বিন্দু হলেই তো একাধিক হয়ে গেল। তাহলে আমি যদি এরকম তিনটি রেখা পাশাপাশি টানতে থাকি, কোনো বিন্দু থেকে উৎপন্ন রেখা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং এটাও যদি সামনের দিকে আমরা বাড়াতে থাকি, কখনো যদি তাদের দিকটা পরিবর্তন না করে, অর্থাৎ একটা রেখা যাতে আরটাকে ক্রস না করে যদি, অথবা দুই বা ততোধিক বিন্দু থেকে উৎপন্ন সরলরেখা পরস্পরের গতিপথ বজায় রেখে যদি কেবল সম্মুখ দিকে অগ্রসর হতে থাকে, কখনো কেউ কারোর সাথে মিলিত না হয় অথবা ছেদ না করে, তাহলে এই ধরনের চলমান একাধিক রেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। তো সমান্তরালের ধারণা আমরা জানলাম। ত্রিভুজের ধারণা তো অবশ্যই আমাদের ক্লাস 2, 3, 4, 5 থেকে আমরা ত্রিভুজ পড়েছি। তারপরেও একটু বলে নিচ্ছি, যেহেতু তোমরা ক্লাস 9-এ এই প্রথম, তোমাদের মৌলিক জিনিসগুলোর উপর একটু ধারণা থাকা ভালো। আমরা ক্লাসে যখন সাধারণ ক্লাস করতে যেতাম তখনও কিন্তু এই পড়াগুলো আগে পড়াতাম। তো আমরা যেহেতু অনলাইন ক্লাসে আসছি, সেখানেও আমরা একটু আলোচনা করে নিতে ভালো হয় মনে হয়। স্টুডেন্ট, এটা হচ্ছে একটা ত্রিভুজ, কারণ তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত একটা স্থান। তিনটি সরলরেখার এই যে ফ্রেমটা, এই চতুর্পাশে যে বেষ্টনটাকে আমরা ত্রিভুজ বলবো। ত্রিভুজ দ্বারা ভেতরে যে জায়গাটা আবদ্ধ আছে এটাকে আমরা ত্রিভুজ ক্ষেত্র বলি। স্টুডেন্ট, তাহলে এই ত্রিভুজের নামকরণ যদি আমরা করি PQR, তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি কি না, তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের কিন্তু নানান প্রকার আছে। বাহু ভেদে ত্রিভুজগুলিকে 3 প্রকারে ভাগ করা হয়েছে, আর কোণ ভেদে এগুলাকে 3 প্রকার ভাগ করা হয়েছে। যেমন আমি যদি 3টি বাহুকে সমান বিবেচনা করি, এটা এবং এটা যদি মনে করি, যদিও এখন একটু বড় আছে এই বাহুটা, আমি ধরে নিলাম এটা 3টাই সমান, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। স্টুডেন্ট, এটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। যদি এমনটি হয় যে একটা ত্রিভুজের দুটি বাহু সমান, যেমন এই বাহুটা সমান, এটা যদি আমি 6 সেন্টিমিটার ধরি, এটাও 6 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার। দুইটা বাহু সমান, তৃতীয় বাহুটা তার সমান না, অসমান। এই ধরনের ত্রিভুজ যদি হয় তাহলে আমরা একে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। সমদ্বিবাহু ত্রিভুজ, সম মানে সমান, দ্বি মানে দুই বাহু সমান যে ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ। আর আগেরটার নাম ছিল সমবাহু ত্রিভুজ, 3টা বাহু যার সমান, সমবাহু ত্রিভুজ। আর যদি এমন না হয়ে এমন হয় যে 3টি বাহুই পরস্পর অসমান, কেউ কারোর সমান না, যেমন এটাকে যদি আমরা 5 সেন্টিমিটার ধরি, এটাকে যদি আমরা 6 সেন্টিমিটার ধরি, এটা যদি 7 সেন্টিমিটার বিবেচনা করা হয়, তাহলে এই ধরনের একটা ত্রিভুজকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মেয়েরা, স্টুডেন্ট, শিক্ষার্থীরা আসলে
আমি মেয়েরা বলছি এই জন্য আমি মর্নিং শিফটে কিছুদিন ক্লাস করি, যার কারণে আমি মেয়েদের বলছি, সরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা দেখো এই ত্রিভুজে যেহেতু তিনটি বাহুই পরস্পর সমান, কিন্তু তার এই তিনটি কোণও কিন্তু পরস্পর সমান হয়ে যাবে। বাহু তিনটি যার সমান তার তিনটি কোণও সমান হয়। আচ্ছা, আবার এখানে যেমন দুইটি বাহু সমান তার দুটি কোণও কিন্তু সমান। সমান সমান বাহুর উল্টা দিকে যে কোণগুলো, যেমন এটা আর এটা সমান, তাহলে এটার উল্টা দিকের কোণ হচ্ছে এটা, এটার উল্টা দিকের কোণ হচ্ছে এটা, তাহলে এই দুইটা কোণ সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান, সমবাহু ত্রিভুজের তিনটি কোণই পরস্পর সমান। আর বিষমবাহু ত্রিভুজের যেহেতু বাহুগুলি অসমান, তাহলে কোনো কোণের সমান হবে না, অর্থাৎ তিনটি কোণই পরস্পর অসমান হবে। একটু মজার বিষয়, বাহু তিনটি সমান হলে তিনটি কোণ সমান থাকে, বাহু দুইটি সমান হলে তার দুইটি কোণ সমান থাকে, আর তিনটি বাহুই যখন অসমান তার তিনটি কোণও কিন্তু অসমান থাকে। স্টুডেন্ট, এই ধারণাগুলো কিন্তু আমরা কোথাও কোথাও কাজে লাগাবো, এই জন্য আমরা একটু বলে নিচ্ছি। চলো, আমরা বাহুভেদে ত্রিভুজের প্রকারটা মোটামুটি বলা হয়ে গেল। আমরা একটু কোণভেদে ত্রিভুজ কিন্তু আবার তিন প্রকার। স্টুডেন্ট, এইরকম যদি ত্রিভুজ হয়, একটা রেখার প্রান্তবিন্দুতে অন্য একটি রেখা দণ্ডায়মান এবং এই অবস্থায় যদি সে ত্রিভুজ তৈরি করে, তাহলে আমরা এটাকে বলছি সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। এই ত্রিভুজে এটা হচ্ছে লম্ব আপাতত, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। 90 ডিগ্রি কোণের উল্টা দিকে বাহুটাকে অতিভুজ বলা হয় অলওয়েজ, সবসময় যে কোনো সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি কোণের উল্টা দিকে যে বাহুটা থাকবে তাকে আমরা অতিভুজ বলবো। 90 ডিগ্রির সাথে সংশ্লিষ্ট বা সংলগ্ন একটা রেখা উপরের দিকে তার দণ্ডায়মান থাকে, এটাকে আমরা সাধারণভাবে কি বলবো? এটাকে আমরা সাধারণভাবে লম্বই বলবো। আর নিচে যে শয়ন রেখাটা অথবা ভূমির সমান্তরালে যে রেখাটা থাকে সেটাকে আমরা বমি বলছি। তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ দিয়ে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এবং এই ব্যাপারে কিন্তু মিস্টার পিথাগোরাসের নাম তোমরা ক্লাস 8-এ পড়েছো। একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই সমকোণী ত্রিভুজ ব্যাপারে মিস্টার পিথাগোরাসের একটা কথাও আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত কাজে লাগে, অত্যন্ত ফলপ্রসূ একটা জিনিস উনি তৈরি করেছেন, আবিষ্কার করে দিয়েছেন, আমার জন্য রেখে গিয়েছেন। আমরা এটাকে কাজে লাগিয়ে নানান ধরনের গাণিতিক সমস্যার সমাধান কিন্তু করে থাকি। স্টুডেন্ট, সেটা একটু বলে দিচ্ছি। ধরো, পিকিউআর যদি ত্রিভুজটা হয়, মিস্টার পিথাগোরাস বলতে চাচ্ছেন যে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গটা, দ্যাট ইজ পিকিউ স্কোয়ার মানে কিন্তু বর্গ। কেমন বর্গ? যেমন এটা সমান করে যদি আমি চারটা বাহু আঁকি, তাহলে এটা বর্গ হয়ে গেল। আবার এখানে যদি চারটা বাহু আঁকি এটার সমান করে, নিচের বাহুটা সমান করে, তাহলে এখানটা বর্গ হয়ে গেল। আবার এখানে যদি চারটা বাহু আঁকি, তাহলে এখানেও কিন্তু একটা বর্গ হয়ে গেল। মিস্টার পিথাগোরাস বলতে চাচ্ছেন যে এই বর্গটার উপর, এটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলটা এটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এবং এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টিটা একাই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা যদি 10 কাঠা জায়গা হয়, এই দুটো মিলে 10 কাঠা হবে। কি সুন্দর যুক্তি খাড়া করেছেন কত বছর আগে মিস্টার পিথাগোরাস। আমরা সেটাকে কিন্তু কাজে লাগিয়ে নানান ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকি, পরিমিতিতে, ত্রিকোণমিতিতে এবং নানান জায়গায়। স্টুডেন্ট, তাহলে পিকিউ স্কোয়ারটা হচ্ছে কার সমান? পিআর স্কোয়ার প্লাস কিউআর। পিআর স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার সমান হয়ে গেল সমকোণী ত্রিভুজ। আমি ব্যাপক বলছি না এই জন্য, কারণ আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে জ্যামিতি পড়ানো, সেটা একটু লম্বা হয়ে যাবে। স্টুডেন্ট, তাহলে আমরা আর একটু বাড়বো না, আর বাড়বো না এই জন্য, কারণ আমাদের জ্যামিতিটা একটু লম্বা হবে। সুতরাং আমরা সাধারণ কিছু বিষয় বললাম, তার মধ্যে একটা কথা হচ্ছে বলে নিলে ভালো হয়। যেমন কোণটা যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় এবং এটা একটা ত্রিভুজ তৈরি করে, তাহলে এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ হয়। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট, এই ধরনের ত্রিভুজ যদি হয় তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। কিন্তু তিনটি কোণের মানই 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এরকম ছোট ছোট যদি হয়, প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ হয়, এটাকে এই কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। এবং একটা ত্রিভুজে যদি তিনটা কোণের মানই সূক্ষ্মকোণ হয়, তাহলে ত্রিভুজটাকেই বলি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমার কথা ছিল ত্রিভুজের বাহুভেদে 3টা ত্রিভুজ এবং কোণভেদে 3টা ত্রিভুজের ধারণা দেওয়া আমি মোটামুটিভাবে দিলাম। সময় পেলে কিন্তু আমরা বিস্তারিত বলবো এগুলোর উপরে। চলো আমরা মূল উপপাদ্যে চলে যাচ্ছি। আমাদের উপপাদ্যটি হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, আমি ধরে নিলাম ABC ত্রিভুজ। এই ত্রিভুজটির এই বাহুর মধ্যবিন্দুটাকে আমরা ডি ধরলাম, এটার মধ্যবিন্দুকে আমরা ই ধরলাম। তারা প্রশ্ন করেছে আমাকে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তার সংযোগ করে দিলাম, যুক্ত করে দিলাম। রেখাংশটির নাম হচ্ছে ডি।
আলোচ্য অংশে আমাকে বলছে রেখাংশটি তার তৃতীয় বাহুর সমান্তরাল, এই রেখাটা এটার সাথে সমান্তরাল প্রমাণ করবো 1 নম্বরে, ডি সমান্তরাল বিসি, আর প্রমাণ করবো এই ডিটা বিসি এর অর্ধেক। তাহলে আমাদের দুইটা টার্গেট, একটা হচ্ছে ডিটা সমান্তরাল প্রমাণ করবো কার, বিসির, আর ডিটা প্রমাণ করবো আমরা হাফ অফ বিসি, অর্থাৎ বিসি এর অর্ধেকও হবে এবং সমান্তরাল হবে। এই দুইটা জায়গায় যদি আমি আসতে পারি শেষ মুহূর্তে, তাহলে আমাদের কিন্তু বিষয়টা প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে পারলে আশা করি তোমাদেরকে এটা 2-1 বারই যথেষ্ট হয়ে যাবে, বারবার পড়ার কোনো প্রয়োজন পড়বে না। প্রথমে কিছু কিছু প্রমাণাদির ক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কন করে থাকি। আমাদের অঙ্কনটা হবে এই মুহূর্তে ডিকে এ পর্যন্ত আমরা বর্ধিত করব, এমনভাবে বর্ধিতটা করা হবে যাতে ডিটা ইএফ এর সমান হয়, আর এই সিএফটা আমরা যুক্ত করে দেব। আমাদের অঙ্কনের পরে যে স্ট্রাকচারটা তৈরি হলো, একটা নতুন দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। একটা ত্রিভুজের নাম এডিই, একটা ত্রিভুজের নাম সিইএফ। আমাদের প্রমাণ কিন্তু এরকম অঙ্কনের পরে যে নতুন জিনিস আসে, নতুন কিছু তথ্য এখানে বেরিয়ে আসে, এইগুলা দিয়ে প্রমাণের কার্যক্রম শুরু করতে হয়। তাহলে এডিই এবং সিইএফ এই ত্রিভুজ দুটির মধ্যে আমরা কম্পেয়ার করছি, তুলনামূলক আলোচনা করছি। খেয়াল করো, এটা ডিটা এটা ইএফ এর সমান। কোনটা ডিটা? এডিই ত্রিভুজের ডি, সিইএফ ত্রিভুজের ইএফ এর সমান। আর এ বি সি ত্রিভুজের এডি ত্রিভুজের এইটা এই সিইএফ ত্রিভুজের সি সমান। কারণটা কি? কারণ হচ্ছে আমরা আগেই বলেছি এটা মধ্যবিন্দু, আগে বলেছি এটাও কিন্তু মধ্যবিন্দু। তাহলে এটা হচ্ছে অঙ্কনের কারণে এটার সমান। আমরা বলেছিলাম যে ডিকে ইএফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিটা ইএফ এর সমান হয়। আর আগেই বলেছি এইটার মধ্যবিন্দু, এসিটার মধ্যবিন্দু ছিল ই, অতএব কারণে এইটা এই সি সমান আর ডিটা এই ইএফ এর সমান। আর এইখানে যে মাঝখানে কোণটা, আর এই কোণটা সঙ্গত কারণে আমরা বুঝি যে একটা রেখা যখন আরেকটা রেখাকে ছেদ করে, সরলরেখা যখন আরেকটাকে ছেদ করে, তাদের অভ্যন্তরে একটাকে ছেদ করার কারণে এখানে কিন্তু 4টা কোণ তৈরি হয়। এই 4টা কোণের এটার উল্টা দিকে, এটার উল্টা দিকে, এই উল্টা দিকের কোণগুলো পরস্পরের সাথে বিপ্রতীপ কোণ হিসাবে আমরা জানি। অর্থাৎ দুটি সরলরেখা যদি পরস্পরকে কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের দুইটিকে এক একটির বিপ্রতীপ কোণ বলা হয়। দ্যাট ইজ এটার বিপ্রতীপ, এটার বিপ্রতীপ। আর বিপ্রতীপ কোণের মান কিন্তু অলওয়েজ একটার সমান। তাহলে সেই কোণ, এই কোণটা এবং এই কোণটা সমান। বাই দিস টাইম আমরা কিন্তু বলেছি যে এটার সমান, এটার সমান। এটা এক ত্রিভুজের দুইটা বাহু, আর এটা অন্য ত্রিভুজের দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ, আর এটার 2 বাহু এবং অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান। তাহলে আমি দুইটা ত্রিভুজকে কি বলতে পারি? সর্বসম ত্রিভুজ বলতে পারি। সর্বসম ত্রিভুজের ধারণা আমাদের ক্লাস 6-7 থেকেই আমরা শুরু হয়েছে। শিক্ষার্থীরা তোমরা সর্বসম ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা নিয়ে যাও আপাতত। একটা ত্রিভুজের 3টা বাহু যখন অন্য একটা ত্রিভুজের 3 বাহু সমান হয়, এ ধরনের দুটি ত্রিভুজকে সর্বসম বলা যায়। আবার একটা ত্রিভুজের 2টা বাহু, যেমন আমি এখানে একটু ত্রিভুজ এঁকে দেখাচ্ছি, যেমন এই বাহুটা যদি এই বাহুটার সমান হয়, এই বাহুটা যদি এই বাহুটার সমান হয়, এবং বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ যদি এইটা এবং এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটার সমান হয়, এই ধরনের দুটি ত্রিভুজকেও কিন্তু সর্বসম বলা যায়। একটা বলছিলাম যে 3টা বাহু সমান হলে সর্বসম। আরেকটা বললাম একটা ত্রিভুজের 2টা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অন্য একটা ত্রিভুজের 2 বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান। এ ধরনের ত্রিভুজ দুটি সর্বসম। আবার 3 নম্বরটা হচ্ছে যদি ত্রিভুজ 2টা এমন হয় যে একটা ত্রিভুজের 2টা ত্রিভুজ আমি পাশাপাশি লিখে ধরে নিলাম এই ত্রিভুজের এই কোণটা আমি নাম দিচ্ছি এবিসি, আর এটার নাম দিলাম ডিইএফ। এই ত্রিভুজের এই বিকোণটা যদি এটার এই কোণের সমান হয়, আর এটার সি কোণটা যদি এটার এফ কোণের সমান হয়, এবং কোণ সংলগ্ন একটা বাহু যেমন বিসিটা যদি এই কোণ সংলগ্ন ত্রিভুজের সাথে সংশ্লিষ্ট এই বাহুটার সমান হয়, অর্থাৎ এই বাহু যদি এই বাহুর সমান হয়, এই কোণ যদি এই কোণের সমান হয়, এই কোণ যদি এই কোণের সমান হয়, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। 4 নম্বর বিষয়টা হচ্ছে যদি ত্রিভুজটা সমকোণী হয়, দ্যাট ইজ এরকম একটা ত্রিভুজ হয়, এটা 90 ডিগ্রি, হ্যাঁ, আবার এখানে যদি আমরা পাশাপাশি আরেকটা ত্রিভুজ দাঁড় করাই, সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ দুটোই সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে এটা অতিভুজ, এটাও কিন্তু অতিভুজ। আমি একটু আগে বলে নিয়েছি অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি কোণের উল্টা দিকের বাহুটা, তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি কোণের উল্টা দিকের বাহু। তাহলে এই অতিভুজটা যদি সমান হয়, আর এই লম্ব বা ভূমির যে কোনো একটা, যেমন আমি যদি লম্ব বলি, এই লম্বটারও সমান, অথবা এটা সমান না হোক কিন্তু এটা যদি সমান হয়, তাইলেও কিন্তু এ ধরনের দুটি সমকোণী ত্রিভুজকে আমরা কি বলবো?
সর্বসম বলবো। তো যাই হোক, যে কোনো একটা শর্তের মধ্যে কিন্তু আমরা এটা পড়েছি যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, এটারও দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান, অতএব ত্রিভুজ দুটি কেমন সর্বসম। আর সর্বসমতার কারণে এখানে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা কিন্তু আমরা প্রমাণ করে নেই যে সমান। এই মুহূর্তে বলা যাবে এইটা এবং এটাও সমান। ইতিপূর্বে কিন্তু আমরা এটা এবং এটা সমান বলেছি অঙ্কনের কারণে, আর এটাকে আমরা প্রশ্নের কারণেই সমান ছিল। আর এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল যে এইটা এবং এটার সমান। স্টুডেন্ট, আমরা আগেই বলেছি যে এটা মধ্যবিন্দু, তাহলে এই জায়গাটা অর্থাৎ এডিটা এটার বিডিএর সমান। তো এডিটা যদি বিডিএর সমান হয়, বিডিটা কিন্তু একটু আগে বলেছিলাম এটা এটার সমান, কিন্তু এটা যদি এই মুহূর্তে এটার সমান হয় তাহলে এটা অবশ্যই আবার এটারও সমান হয়ে যাবে। তাহলে এই বাহু দুটো সমান আমরা বুঝালাম। কোন চতুর্ভুজের মধ্যে? BCFD চতুর্ভুজের মধ্যে এই বাহুটা সমান। আরেকটা কথা স্টুডেন্ট, আমরা যখন বললাম যে এটা সর্বসমতার কারণে এখানে কিন্তু কোণ আছে, এখানে একটা কোণ আছে। এই বাহুটা কিন্তু এই বাহুটা সমান ছিল, তাই এটার বিপরীত দিকের কোণ কিন্তু এইটা, আর এই সমান সমান বাহুর বিপরীত দিকের কোণ কিন্তু এইটা, অর্থাৎ এই দুইটা কোণকে অনুরূপ কোণ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অনুরূপ কোণের কারণে এই কোণটা সমান। সর্বসম প্রমাণ করার পরে এই অনুরূপ কোণ সমান হলো। আর এই দুটো কোণ সমান হওয়ার শর্ত হচ্ছে এই রেখাটা যদি এটার সাথে সমান্তরাল হয় তখনই কোণ দুটা সমান হওয়া সম্ভব। আর এই সবটা রেখা যদি এটার সাথে সমান্তরাল হয়, তার আংশিক অংশবিশেষটাও কিন্তু এটার সাথে সমান্তরালই হবে। স্টুডেন্ট, তাহলে আমি কী দেখালাম? এই চতুর্ভুজটার মধ্যে এই বাহুটাকে কিছুক্ষণ আগে আমরা সমান দেখালাম, আর এখনই আবার বললাম যে এটা এবং এটা সমান্তরাল। শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো কিনা জানি না, অথবা আগে পড়েছো কিনা জানি না, একটা চতুর্ভুজের মধ্যে যদি তার দুইটা বাহু পরস্পর বিপরীত দুইটা বাহু যদি পরস্পরকে সমান এবং সমান্তরাল দেখানো সম্ভব হয়, তার আরও যে দুইটা বাহু থাকে যেমন BC আর DF, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। এই কথাগুলো কিন্তু জানতে হবে। এই কথাগুলো যদি না জানা যায় তাহলে কি এই ধরনের ব্যাপক আলোচনা তোমাদের সামনে থাকবে, এক্সট্রা থাকবে। তোমরা এই আলোচনাগুলি কাজে লাগিয়ে কিন্তু এক্সট্রা মিলাতে হবে। শিক্ষার্থীরা, আরবার বিষয়টা একবার বলছি, অর্থাৎ একটা চতুর্ভুজের যদি দুইটা বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তার আরও যে দুইটা বাহু থাকে উল্টো দিকে, এই বাহু দুটোও পরস্পর সমান এবং সমান্তরাল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি DFটা সমান্তরাল হবে কার? BC সমান্তরাল হবে, এবং DFটা ইকুয়াল টু হবে কার? সেটাও কিন্তু BC সমান হবে। কিন্তু তাহলে দেখো, এই DFটা যদি BCর সাথে সমান্তরাল হয়, অর্থাৎ এই সবটা যদি এটার সাথে সমান্তরাল হয়, তার অংশ বিশেষ D, অর্থাৎ Dটাও কিন্তু কারোর সমান্তরাল হবে? BCর সমান্তরাল হবে। আচ্ছা, একটা অংশ কিন্তু এই যে প্রমাণ হয়ে গেল, আরেকটা অংশ বাকি রয়েছে না? Dটা হাফ অফ BC দেখানোর কথা। তাহলে একটু সামনে গেলে আমরা একটু ম্যাথমেটিক্যাল কাজ করব, দেখবার সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি যেহেতু বলেছি DF ইকুয়াল টু BC বলেছিলাম কিছুক্ষণ আগে, তো DFটাকে আমরা দুইটা পার্ট করতে পারি। দেখো, DFটা কিন্তু D প্লাস EF লেখা যায়, D প্লাস EF লেখা যায়, ইকুয়াল টু কিন্তু BC। ডিটা ডি জায়গায় লিখলাম, কিন্তু ইএফটা কিন্তু আমরা করেছি কার সমান করে? এই ডি সমান করে কিন্তু বাড়ানো হয়েছিল। তাহলে তার জায়গায় কিন্তু আরেকটা ডি লেখা যায়, আর BC তো আছেই। অতএব দুইটা ডি হয়ে গেল, দুইটা ডির মান BC আসলো। আমার দরকার কিন্তু শুধু একটা ডি, অতএব একটা ডির মান হাফ। এই দুটো উপাশে ভাগ হবে, হাফ অফ BC। ছেলেরা, স্টুডেন্ট, শিক্ষার্থীরা, দেখো এই যে জায়গাটা আর এখানে একটা জায়গা, এই দুটো অংশই কিন্তু আমার প্রমাণ হয়ে গেল আলোচনা করতে করতে। এক পর্যায়ে ডি সমান্তরাল BC এবং ডি ইকুয়াল টু হাফ BC। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পরীক্ষার সিলেবাসে কিন্তু এটা থাকবে, এবং প্রথম অনলাইন পরীক্ষা যদি হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি আমাদের এইবারের সামনের পরীক্ষার জন্য। আমরা আসলে মোটামুটি অনেক কথাই বলে ফেললাম। প্রথম দিনের ক্লাস, এত কথা বলতে চাই না। আশা করব তোমরা যা শুনলা, যা দেখলা, বারবার এই যেহেতু এটা অনলাইনে ক্লাসটা এবং ইউটিউবে পাচ্ছ, বারবার এই ক্লাসটা প্রথম থেকে দেখতে পারো। বারবার আলোচনা শুনলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে, সুবিধা হবে, তোমরা আয়ত্ত করতে সহজ হবে। তো সে পর্যন্ত তোমার আবার ক্লাস হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহের এই দিনই। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস করোনাকালীন সময় আমরা যেমন চালাচ্ছিলাম, আবার নতুন করে করোনার নতুন প্রাদুর্ভাব দেখা যাতে আমরা আবারও ক্লাস চালাতে বাধ্য হচ্ছি। অবশ্যই তোমরা ভালো আছো আশা করি, এবং তোমরা সকলেই ক্লাসের প্রস্তুতি থাকবে এবং ক্লাসগুলো দেখবে, এই আশা ব্যক্ত করেই আমরা আমাদের কার্যক্রম শুরু করছি।
আমি রীতিমতোই তোমাদেরকে গণিত পড়াচ্ছিলাম এবং গণিতের একটা অংশ, বিশেষ করে জ্যামিতি অংশটা আমি পড়াই। তোমরা জানো জ্যামিতিতে তোমাদের একটু ভীতি বেশি, এই ভীতিটা কমানোর জন্যই আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে এবং দেখবে, তাতে গণিতের যেই ভীতিটা আছে সেটা কেটে যাবে আশা করা যায়। তো আমরা জ্যামিতি পড়ানোর আগেই একটা বিশেষ উপপাদ্য নিয়ে আজকে কথা বলবো, যেটা আমাদের সিলেবাসভুক্ত এবং প্রথম সাময়িক পরীক্ষার দুইটা অংশ আমরা ভাগ করেছি। এর মধ্যে প্রথম অংশের মধ্যেই আমরা এই উপপাদ্যটা আছে, এটা আমার যতটুকু জানা আছে। তো চলো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার আগে এটার সাথে সংশ্লিষ্ট কিছু জরুরি মৌলিক বিষয় আছে, সেই মৌলিক বিষয়গুলোর উপর আলোচনা করে নিচ্ছি। প্রথমে এইটা পড়তে গেলে তার সাথে সংশ্লিষ্ট কিছু ওয়ার্ড, কিছু কথা, কিছু মৌলিক বিষয়, সমান্তরাল সরলরেখা, তার সাথে ত্রিভুজ এবং তার নানা প্রকারের কথা নিয়ে আমরা কথা বলছি আগে। তা শোনো, প্রথমে সমান্তরাল সরলরেখা বলতেছি জিনিসটা কি। তোমরা তো জানো কোনো বিন্দু থেকে উৎপন্ন রেখা যদি সোজা সরল পথে চলে তাহলে এটাকে আমরা সরলরেখা বলি। অর্থাৎ চলন্ত বিন্দুর সোজা সরল পথকে আমরা সরলরেখা বলতে পারি। চলন্ত বিন্দুর আঁকাবাঁকা পথ যদি হয়, ঢেউ খেলানো পথ যদি হয়, তাহলে আমরা একে বক্ররেখা বলি। তো আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে সরলরেখার কথা বলবো। কোনো এক জায়গায় সরলরেখার কথা আমাদের এই প্রশ্নের কোনো এক অংশে আসছে, সমান্তরাল সরলরেখা, সমান্তরালের কথাটা আসছে। দুটি বিন্দু থেকে উৎপন্ন রেখা অথবা একাধিক বিন্দু বলতে পারো, একের অধিক বিন্দু হলেই তো একাধিক হয়ে গেল। তাহলে আমি যদি এরকম তিনটি রেখা পাশাপাশি টানতে থাকি, কোনো বিন্দু থেকে উৎপন্ন রেখা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং এটাও যদি সামনের দিকে আমরা বাড়াতে থাকি, কখনো যদি তাদের দিকটা পরিবর্তন না করে, অর্থাৎ একটা রেখা যাতে আরটাকে ক্রস না করে যদি, অথবা দুই বা ততোধিক বিন্দু থেকে উৎপন্ন সরলরেখা পরস্পরের গতিপথ বজায় রেখে যদি কেবল সম্মুখ দিকে অগ্রসর হতে থাকে, কখনো কেউ কারোর সাথে মিলিত না হয় অথবা ছেদ না করে, তাহলে এই ধরনের চলমান একাধিক রেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। তো সমান্তরালের ধারণা আমরা জানলাম। ত্রিভুজের ধারণা তো অবশ্যই আমাদের ক্লাস 2, 3, 4, 5 থেকে আমরা ত্রিভুজ পড়েছি। তারপরেও একটু বলে নিচ্ছি, যেহেতু তোমরা ক্লাস 9-এই প্রথম, তোমাদের মৌলিক জিনিসগুলোর উপর একটু ধারণা থাকা ভালো। আমরা ক্লাসে যখন সাধারণ ক্লাস করতে যেতাম তখনও কিন্তু এই পড়াগুলো আগে পড়াতাম। তো আমরা যেহেতু অনলাইন ক্লাসে আসছি সেখানেও আমরা একটু আলোচনা করে নিতে ভালো হয় মনে হয়। স্টুডেন্ট, এটা হচ্ছে একটা ত্রিভুজ, কারণ তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত একটা স্থান। তিনটি সরলরেখার এই যে ফ্রেমটা, এই চতুর্পাশে যে বেষ্টনটাকে আমরা ত্রিভুজ বলবো। ত্রিভুজ দ্বারা ভেতরে যে জায়গাটা আবদ্ধ আছে এটাকে আমরা ত্রিভুজ ক্ষেত্র বলি। স্টুডেন্ট, তাহলে এই ত্রিভুজের নামকরণ যদি আমরা করি PQR, তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি কি না, তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের কিন্তু নানান প্রকার আছে। বাহু ভেদে ত্রিভুজগুলিকে 3 প্রকারে ভাগ করা হয়েছে, আর কোণ ভেদে এগুলাকে 3 প্রকার ভাগ করা হয়েছে। যেমন আমি যদি 3টি বাহুকে সমান বিবেচনা করি, এটা এবং এটা যদি মনে করি, যদিও এখন একটু বড় আছে এই বাহুটা, আমি ধরে নিলাম এটা 3টাই সমান, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। স্টুডেন্ট, এটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। যদি এমনটি হয় যে একটা ত্রিভুজের দুটি বাহু সমান, যেমন এই বাহুটা সমান, এটা যদি আমি 6 সেন্টিমিটার ধরি, এটাও 6 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, তো দুইটা বাহু সমান, তৃতীয় বাহুটা তার সমান না, অসমান। এই ধরনের ত্রিভুজ যদি হয় তাহলে আমরা একে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। সমদ্বিবাহু ত্রিভুজ, সম মানে সমান, দ্বি মানে দুই বাহু সমান যে ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ। আর আগেরটার নাম ছিল সমবাহু ত্রিভুজ, 3টা বাহু যার সমান, সমবাহু ত্রিভুজ। আর যদি এমন না হইয়া এমন হয় যে 3টি বাহুই পরস্পর অসমান, কেউ কারোর সমান না, যেমন এটাকে যদি আমরা 5 সেন্টিমিটার ধরি, এটাকে যদি আমরা 6 সেন্টিমিটার ধরি, এটা যদি 7 সেন্টিমিটার বিবেচনা করা হয়, তাহলে এই ধরনের একটা ত্রিভুজকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মেয়েরা, স্টুডেন্ট, শিক্ষার্থীরা, আসলে আমি মেয়েরা বলছি এই জন্য, আমি মর্নিং শিফটে কিছুদিন ক্লাস করি, যার কারণে আমি মেয়েদের বলছি, সরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা দেখো এই ত্রিভুজে যেহেতু 3টি বাহুই পরস্পর সমান, কিন্তু তার এই 3টি কোণও কিন্তু পরস্পর সমান হয়ে যাবে।
বাহু তিনটি যার সমান তার তিনটি কোণও সমান হয়। আচ্ছা, আবার এখানে যেমন দুইটি বাহু সমান তার দুইটি কোণও কিন্তু সমান। সমান সমান বাহুর উল্টা দিকে যে কোণগুলো, যেমন এটা আর এটা সমান, তাহলে এটার উল্টা দিকের কোণ হচ্ছে এটা, এটার উল্টা দিকের কোণ হচ্ছে এটা, তাহলে এই দুইটা কোণ সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ সমান, সমবাহু ত্রিভুজের তিনটি কোণই পরস্পর সমান। আর বিষমবাহু ত্রিভুজের যেহেতু বাহুগুলি অসমান, তাহলে কোনো কোণের সমান হবে না, অর্থাৎ তিনটি কোণই পরস্পর অসমান হবে। একটু মজার বিষয়, বাহু তিনটি সমান হলে তিনটি কোণ সমান থাকে, বাহু দুইটি সমান হলে তার দুইটি কোণ সমান থাকে, আর তিনটি বাহুই যখন অসমান তার তিনটি কোণও কিন্তু অসমান থাকে। স্টুডেন্ট, এই ধারণাগুলো কিন্তু আমরা কোথাও কাজে লাগাবো, এই জন্য আমরা একটু বলে নিচ্ছি। চলো, আমরা বাহুভেদে ত্রিভুজের প্রকারটা মোটামুটি বলা হয়ে গেল। আমরা একটু কোণভেদে ত্রিভুজ কিন্তু আবার তিন প্রকার। স্টুডেন্ট, এইরকম যদি ত্রিভুজ হয়, একটা রেখার প্রান্তবিন্দুতে অন্য একটি রেখা দণ্ডায়মান এবং এই অবস্থায় যদি সে ত্রিভুজ তৈরি করে, তাহলে আমরা এটাকে বলছি সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। এই ত্রিভুজে এটা হচ্ছে লম্ব আপাতত, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। 90 ডিগ্রি কোণের উল্টা দিকে বাহুটাকে অতিভুজ বলা হয় অলওয়েজ, সবসময় যে কোনো সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি কোণের উল্টা দিকে যে বাহুটা থাকবে তাকে আমরা অতিভুজ বলবো। 90 ডিগ্রির সাথে সংশ্লিষ্ট বা সংলগ্ন একটা রেখা উপরের দিকে তার দণ্ডায়মান থাকে, এটাকে আমরা সাধারণভাবে কি বলবো? এটাকে আমরা সাধারণভাবে লম্বই বলবো। আর নিচে যে শয়ন রেখাটা অথবা ভূমির সমান্তরালে যে রেখাটা থাকে সেটাকে আমরা বমি বলছি। তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ দিয়ে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এবং এই ব্যাপারে কিন্তু মিস্টার পিথাগোরাসের নাম তোমরা ক্লাস 8-এ পড়েছো। একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই সমকোণী ত্রিভুজ ব্যাপারে মিস্টার পিথাগোরাসের একটা কথাও আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত কাজে লাগে, অত্যন্ত ফলপ্রসূ একটা জিনিস উনি তৈরি করেছেন, আবিষ্কার করে দিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা এটাকে কাজে লাগিয়ে নানান ধরনের গাণিতিক সমস্যার সমাধান কিন্তু করে থাকি। স্টুডেন্ট, সেটা একটু বলে দিচ্ছি। ধরো, পিকিউআর যদি ত্রিভুজটা হয়, মিস্টার পিথাগোরাস বলতে চাচ্ছেন যে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গটা, দ্যাট ইজ পিকিউ স্কোয়ার। স্কোয়ার মানে কিন্তু বর্গ। কেমন বর্গ? যেমন এটা সমান করে দিতাম চারটা বাহু আঁকি, তাহলে এটা বর্গ হয়ে গেল। আবার এখানে যদি চারটা বাহু আঁকি এটার সমান করে, নিচের বাহুটা সমান করে, তাহলে এখানটা বর্গ হয়ে গেল। আবার এখানে যদি চারটা বাহু আঁকি, তাহলে এখানেও কিন্তু একটা বর্গ হয়ে গেল। মিস্টার পিথাগোরাস বলতে চাচ্ছেন যে এই বর্গটার উপর, এটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলটা এটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এবং এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টিটা একাই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা যদি 10 কাঠা জায়গা হয়, এই দুটো মিলি 10 কাঠা হবে। কি সুন্দর যুক্তি খাড়া করেছেন কত বছর আগে মিস্টার পিথাগোরাস। আমরা সেটাকে কিন্তু কাজে লাগিয়ে নানান ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকি, পরিমিতিতে, ত্রিকোণমিতিতে এবং নানান জায়গায়। স্টুডেন্ট, তাহলে পিকিউ স্কোয়ারটা হচ্ছে কার সমান? পিআর স্কোয়ার প্লাস কিউআর। পিআর স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার সমান হয়ে গেল সমকোণী ত্রিভুজ। আমি ব্যাপক বলছি না এই জন্য, কারণ আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে জ্যামিতি পড়ানো, সেটা একটু লম্বা হয়ে যাবে। স্টুডেন্ট, তাহলে আমরা আর একটু বাড়বো না, আর বাড়বো না এই জন্য, কারণ আমাদের জ্যামিতিটা একটু লম্বা হবে। সুতরাং আমরা সাধারণ কিছু বিষয় বললাম, তার মধ্যে একটা কথা হচ্ছে বলে নিলে ভালো হয়। যেমন, কোনটা যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় এবং এটা একটা ত্রিভুজ তৈরি করে, তাহলে এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ হয়। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট, এই ধরনের ত্রিভুজ যদি হয় তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। কিন্তু তিনটি কোণের মানই 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এরকম ছোট ছোট যদি হয়, প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ হয়, এটাকে এই কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। এবং একটা ত্রিভুজে যদি তিনটা কোণের মানই সূক্ষ্মকোণ হয়, তাহলে ত্রিভুজটাকেই বলি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমার কথা ছিল ত্রিভুজের বাহুভেদে 3টা ত্রিভুজ এবং কোণভেদে 3টা ত্রিভুজের ধারণা দেওয়া আমি মোটামুটিভাবে দিলাম। সময় পেলে কিন্তু আমরা বিস্তারিত বলবো এগুলোর উপরে। চলো, আমরা মূল উপপাদ্যে চলে যাচ্ছি। আমাদের উপপাদ্যটি হচ্ছে, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, আমি ধরে নিলাম ABC ত্রিভুজ। এই ত্রিভুজটির এই বাহুর মধ্যবিন্দুটাকে আমরা ডি ধরলাম, এটার মধ্যবিন্দুকে আমরা ই ধরলাম। তারা প্রশ্ন করেছে আমাকে, কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তার সংযোগ করে দিলাম, যুক্ত করে দিলাম। রেখাংশটির নাম হচ্ছে ডি। আলোচ্য অংশে আমাকে বলছে রেখাংশটি তার তৃতীয় বাহুর সমান্তরাল, এই রেখাটা এটার সাথে সমান্তরাল প্রমাণ করবো 1 নম্বরে, ডি সমান্তরাল বিসি, আর প্রমাণ করবো এই ডিটা বিসি এর অর্ধেক। তাহলে আমাদের দুইটা টার্গেট, একটা হচ্ছে ডিটা সমান্তরাল প্রমাণ করবো কার? বিসির, আর ডিটা প্রমাণ করবো আমরা
হাফ অফ বিসি, অর্থাৎ বিসি এর অর্ধেকও হবে এবং সমান্তরাল হবে। এই দুইটা জায়গায় যদি আমি আসতে পারি শেষ মুহূর্তে, তাহলে আমাদের কিন্তু বিষয়টা প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে পারলে আশা করি তোমাদেরকে এটা দুই একবারই যথেষ্ট হয়ে যাবে, বারবার পড়ার কোনো প্রয়োজন পড়বে না। প্রথমে কিছু কিছু প্রমাণাদির ক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কন করে থাকি। আমাদের অঙ্কনটা হবে এই মুহূর্তে ডিকে এ পর্যন্ত আমরা বর্ধিত করব, এমনভাবে বর্ধিতটা করা হবে যাতে ডিটা ইএফের সমান হয়, আর এই সিএফটা আমরা যুক্ত করে দেব। আমাদের অঙ্কনের পরে যে স্ট্রাকচারটা তৈরি হলো, একটা নতুন দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেলো। একটা ত্রিভুজের নাম এডিই, একটা ত্রিভুজের নাম সিইএফ। আমাদের প্রমাণ কিন্তু এরকম অঙ্কনের পরে যে নতুন জিনিস আসে, নতুন কিছু তথ্য এখানে বেরিয়ে আসে, এইগুলা দিয়ে প্রমাণের কার্যক্রম শুরু করতে হয়। তাহলে এডিই এবং সিইএফ এই ত্রিভুজ দুটির মধ্যে আমরা কম্পেয়ার করছি, তুলনামূলক আলোচনা করছি। খেয়াল করো, এটা ডিটা এটা ইএফের সমান। কোনটা ডিটা? এডিই ত্রিভুজের ডি, সিইএফ ত্রিভুজের ইএফের সমান। আর এ বি সি ত্রিভুজের এডি ত্রিভুজের এইটা এই সিইএফ ত্রিভুজের সি সমান। কারণটা কি? কারণ হচ্ছে আমরা আগেই বলেছি এটা মধ্যবিন্দু, আগে বলেছি এটাও কিন্তু মধ্যবিন্দু। তাহলে এটা হচ্ছে অঙ্কনের কারণে এটার সমান। আমরা বলেছিলাম যে ডিকে ইএফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিটা ইএফের সমান হয়। আর আগেই বলেছি এইটার মধ্যবিন্দু, এসিটার মধ্যবিন্দু ছিল ই, অতএব কারণে এইটা এই সি সমান আর ডিটা এই ইএফের সমান। আর এইখানে যে মাঝখানে কোণটা, আর এই কোণটা সঙ্গত কারণে আমরা বুঝি যে একটা রেখা যখন আরেকটা রেখাকে ছেদ করে, সরলরেখা যখন আরেকটাকে ছেদ করে, তাদের অভ্যন্তরে একটাকে ছেদ করার কারণে এখানে কিন্তু চারটা কোণ তৈরি হয়। এই চারটা কোণের এটার উল্টা দিকে, এটার উল্টা দিকে, এই উল্টা দিকের কোণগুলো পরস্পরের সাথে বিপ্রতীপ কোণ হিসাবে আমরা জানি। অর্থাৎ দুটি সরলরেখা যদি পরস্পরকে কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের দুইটিকে এক একটির বিপ্রতীপ কোণ বলা হয়। দ্যাট ইজ এটার বিপ্রতীপ, এটার বিপ্রতীপ। আর বিপ্রতীপ কোণের মান কিন্তু অলওয়েজ একটার সমান। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান। বাই দিস টাইম আমরা কিন্তু বলেছি যে এটার সমান, এটার সমান। এটা এক ত্রিভুজের দুইটা বাহু, আর এটা অন্য ত্রিভুজের দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ, আর এটার দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান। তাহলে আমি দুইটা ত্রিভুজকে কি বলতে পারি? সর্বসম ত্রিভুজ বলতে পারি। সর্বসম ত্রিভুজের ধারণা আমাদের ক্লাস 6-7 থেকেই আমরা শুরু হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা সর্বসম ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা নিয়ে যাও আপাতত। একটা ত্রিভুজের তিনটা বাহু যখন অন্য একটা ত্রিভুজের তিন বাহু সমান হয়, এ ধরনের দুটি ত্রিভুজকে সর্বসম বলা যায়। আবার একটা ত্রিভুজের দুইটা বাহু, যেমন আমি এখানে একটু ত্রিভুজ এঁকে দেখাচ্ছি, যেমন এই বাহুটা যদি এই বাহুটার সমান হয়, এই বাহুটা যদি এই বাহুটার সমান হয়, এবং বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ যদি এইটা এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটার সমান হয়, এই ধরনের দুটি ত্রিভুজকেও কিন্তু সর্বসম বলা যায়। একটা বলছিলাম যে তিনটা বাহু সমান হলে সর্বসম। আরেকটা বললাম একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অন্য একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান, এ ধরনের ত্রিভুজ দুটি সর্বসম। আবার 3 নম্বরটা হচ্ছে যদি ত্রিভুজ দুইটা এমন হয় যে একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজ আমি পাশাপাশি লিখে ধরে নিলাম এই ত্রিভুজের এই কোণটা আমি নাম দিচ্ছি এবিসি, আর এটার নাম দিলাম ডিইএফ। এই ত্রিভুজের এই বি কোণটা যদি এটার এই কোণের সমান হয়, আর এটার সি কোণটা যদি এটার এফ কোণের সমান হয়, এবং কোণ সংলগ্ন একটা বাহু যেমন বিসিটা যদি এই কোণ সংলগ্ন ত্রিভুজের সাথে সংশ্লিষ্ট এই বাহুটার সমান হয়, অর্থাৎ এই বাহু যদি এই বাহুর সমান হয়, এই কোণ যদি এই কোণের সমান হয়, এই কোণ যদি এই কোণের সমান হয়, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। 4 নম্বর বিষয়টা হচ্ছে যদি ত্রিভুজটা সমকোণী হয়, দ্যাট ইজ এরকম একটা ত্রিভুজ হয়, এটা 90 ডিগ্রি, হ্যাঁ। আবার এখানে যদি আমরা পাশাপাশি আরেকটা ত্রিভুজ দাঁড় করাই, সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ দুটোই সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে এটা অতিভুজ, এটাও কিন্তু অতিভুজ। আমি একটু আগে বলে নিয়েছি অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি কোণের উল্টা দিকের বাহুটা, তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি কোণের উল্টা দিকের বাহু। তাহলে এই অতিভুজটা যদি সমান হয়, আর এই লম্ব বা ভূমির যে কোনো একটা, যেমন আমি যদি লম্ব বলি, এই লম্বটারও সমান, অথবা এটা সমান না হোক কিন্তু এটা যদি সমান হয়, তাইলেও কিন্তু এ ধরনের দুটি সমকোণী ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম বলবো। তো যাই হোক, যে কোনো একটা শর্তের মধ্যে কিন্তু আমরা এটা পড়েছি যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, এটারও দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান, অতএব ত্রিভুজ দুটি কেমন? সর্বসম। আর সর্বসমতার কারণে এখানে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা কিন্তু আমরা
প্রমাণ করে নেই যে সমান, এই মুহূর্তে বলা যাবে এইটা এবং এটাও সমান। ইতিপূর্বে কিন্তু আমরা এটা এবং এটা সমান বলেছি অঙ্কনের কারণে, আর এটাকে আমরা প্রশ্নের কারণেই সমান ছিল, আর এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল যে এইটা এবং এটার সমান। স্টুডেন্ট, আমরা আগেই বলেছি যে এটা মধ্যবিন্দু, তাহলে এই জায়গাটা অর্থাৎ এডিটা এটার বিডিএর সমান। তো এডিটা যদি বিডিএর সমান হয়, বিডিটা কিন্তু একটু আগে বলেছিলাম এটা এটার সমান, কিন্তু এটা যদি এই মুহূর্তে এটার সমান হয় তাহলে এটা অবশ্যই আবার এটারও সমান হয়ে যাবে। তাহলে এই বাহু দুটো সমান আমরা বুঝালাম। কোন চতুর্ভুজের মধ্যে? BCFD চতুর্ভুজের মধ্যে এই বাহুটা সমান। আরেকটা কথা স্টুডেন্ট, আমরা যখন বললাম যে এটা সর্বসমতার কারণে এখানে কিন্তু কোণ আছে, এখানে এটা কোণ আছে, এই বাহুটা কিন্তু এই বাহুটা সমান ছিল, তাই এটার বিপরীত দিকের কোণ কিন্তু এইটা, আর এই সমান বাহুর বিপরীত দিকের কোণ কিন্তু এইটা, অর্থাৎ এই দুইটা কোণকে অনুরূপ কোণ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অনুরূপ কোণের কারণে এই কোণটা সমান, সর্বসম প্রমাণ করার পরে এই অনুরূপ কোণ সমান হলো। আর এই দুটো কোণ সমান হওয়ার শর্ত হচ্ছে এই রেখাটা যদি এটার সাথে সমান্তরাল হয় তখনই এই কোণ দুটা সমান হওয়া সম্ভব। আর এই সবটা রেখা যদি এটার সাথে সমান্তরাল হয় তার আংশিক অংশবিশেষটাও কিন্তু এটার সাথে সমান্তরালই হবে। স্টুডেন্ট, তাহলে আমি কী দেখালাম? এই চতুর্ভুজটার মধ্যে এই বাহুটাকে কিছুক্ষণ আগে আমরা সমান দেখালাম, আর এখনই আবার বললাম যে এটা এবং এটা সমান্তরাল। শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো কি না জানি না, অথবা আগে পড়েছো কি না জানি না, একটা চতুর্ভুজের মধ্যে যদি তার দুইটা বাহু পরস্পর বিপরীত দুইটা বাহু যদি পরস্পরকে সমান এবং সমান্তরাল দেখানো সম্ভব হয়, তার আরও যে দুইটা বাহু থাকে যেমন BC আর DF, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। এই কথাগুলো কিন্তু জানতে হবে। এই কথাগুলো যদি না জানা যায় তাহলে কি এই ধরনের ব্যাপক আলোচনা তোমাদের সামনে থাকবে, এক্সট্রা থাকবে, তোমরা এই আলোচনাগুলি কাজে লাগিয়ে কিন্তু এক্সট্রা মেলাতে হবে। শিক্ষার্থীরা, আরবার বিষয়টা একবার বলছি, অর্থাৎ একটা চতুর্ভুজের যদি দুইটা বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তার আরও যে দুইটা বাহু থাকে উল্টো দিকে, এই বাহু দুটোও পরস্পর সমান এবং সমান্তরাল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি DFটা সমান্তরাল হবে কার? BC সমান্তরাল হবে, এবং DFটা ইকুয়াল টু হবে কার? সেটাও কিন্তু BC সমান হবে। কিন্তু তাহলে দেখো, এই DFটা যদি BCর সাথে সমান্তরাল হয়, অর্থাৎ এই সবটা যদি এটার সাথে সমান্তরাল হয়, তার অংশ বিশেষ D, অর্থাৎ Dটাও কিন্তু কারোর সমান্তরাল হবে? BCর সমান্তরাল হবে। আচ্ছা, একটা অংশ কিন্তু এই যে প্রমাণ হয়ে গেল, আরেকটা অংশ বাকি রয়েছে না? Dটা হাফ অফ BC দেখানোর কথা। তাহলে একটু সামনে গেলে আমরা একটু ম্যাথমেটিক্যাল কাজ করব, দেখবার সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি যেহেতু বলেছি DF ইকুয়াল টু BC বলেছিলাম কিছুক্ষণ আগে, তো DFটাকে আমরা দুইটা পার্ট করতে পারি। দেখো, DFটা কিন্তু D প্লাস EF লেখা যায়, D প্লাস EF লেখা যায়, ইকুয়াল টু কিন্তু BC। ডিটা ডি জায়গায় লিখলাম, কিন্তু ইএফটা কিন্তু আমরা করেছি কার সমান করে? এই ডি সমান করে কিন্তু বাড়ানো হয়েছিল, তাহলে তার জায়গায় কিন্তু আরেকটা ডি লেখা যায়, আর BC তো আছেই, অতএব দুইটা ডি হয়ে গেল, দুইটা ডির মান BC আসলো। আমার দরকার কিন্তু শুধু একটা ডি, অতএব একটা ডির মান হলো হাফ, এই দুটো উপাশে ভাগ হবে হাফ অফ BC। ছেলেরা, স্টুডেন্ট, শিক্ষার্থীরা, দেখো এই যে জায়গাটা আর এখানে একটা জায়গা, এই দুটো অংশই কিন্তু আমার প্রমাণ হয়ে গেল আলোচনা করতে করতে। এক পর্যায়ে ডি সমান্তরাল BC এবং ডি ইকুয়াল টু হাফ BC। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পরীক্ষার সিলেবাসে কিন্তু এটা থাকবে, এবং প্রথম অনলাইন পরীক্ষা যদি হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি আমাদের এইবারের সামনের পরীক্ষার জন্য। আমরা আসলে মোটামুটি অনেক কথাই বলে ফেললাম, প্রথম দিনের ক্লাস, এত কথা বলতে চাই না। আশা করব তোমরা যা শুনলা, যা দেখলা, বারবার এই যেহেতু এটা অনলাইনে ক্লাসটা এবং ইউটিউবে পাচ্ছ, বারবার এই ক্লাসটা প্রথম থেকে দেখতে পারো, বারবার আলোচনা শুনলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে, সুবিধা হবে, তোমরা আয়ত্ত করতে সহজ হবে। তো সে পর্যন্ত আবার ক্লাস হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহের এই দিনই। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফিজ।